ঘড়ির কাঁটায় রাত 1:10 বুঝতেই পারছেন সময় হয়ে গেছে কিছু বিশুদ্ধ বিনোদনের আমাদের প্রতিদিনের আয়োজন খেলা নিয়ে খেলার। আজ আপনাদের সঙ্গে আছি ফারজানা জহির। আজকের বিষয় ভলিবলে আন্তর্জাতিক টুর্নামেন্ট। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম এবং দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন দুজনেই? আছে, চলছে। কালকে যেহেতু একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার হচ্ছে। আজকে মানে কালকে না, ঠিক আজকেই দিন পার হয়ে গেছে, 12টা শেষ হয়ে গেছে। তো আপনাদের সাথে এ নিয়ে আরো কথা হবে, তার আগে দর্শকদের জানিয়ে দিতে চাইছি, দর্শক চাইলে আপনিও যুক্ত হতে পারেন আমাদের সাথে এই আলোচনায়। সেজন্য স্ক্রিনে দেখানো নম্বরে ডায়াল করুন অথবা ফেসবুক পেজে আপনার মতামত বা প্রশ্নটি জানিয়ে দিন। জি আতিকুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করছি যে আজ থেকেই শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র ম্যান সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট। তো এই টুর্নামেন্টটা করার উদ্দেশ্যটা কি আপনাদের? আমি প্রথমেই ধন্যবাদ দিই যে আপনারা আজকে টুর্নামেন্টের আগে একটা সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। একটি নেট, একটি বল, আমি যেটা বলে উড়ন্ত বলে দুরন্ত খেলা, যার নাম হলো ভলিবল, যাটা ভলিবল। আমাদের দেশে, আমাদের বাংলাদেশে কিন্তু আমরা ছোটবেলাও দেখেছি আমাদের বাপ দাদারা গ্রামে গঞ্জে শহরে সবখানে কিন্তু ভলিবলটা কিন্তু খুব প্রচলিত ছিল। এটা বেশি জায়গাও কিন্তু লাগে না। তা আমি প্রেসিডেন্ট হলাম, আপনি জানেন আমি ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট বিজিএম এর। তখন সরকার অবস্থা একদিন দেখলাম যে আমাকে ফোন করলো, ভাই একটু স্পোর্টসের দিকে আপনারা আসেন। এরকম বলতে বলতে আমি চলে আসলাম স্পোর্টসে। এখন অবভিয়াসলি পুরো বিজনেস থেকে পুরো স্পোর্টসে দুই মেরুর, বাট আমি চেষ্টা করছি দুইটা মেরুকে কোনোভাবে কাজে লাগানো যায়, নলেজটাই কাজে লাগানো যায় কিনা যায়। আমি দেখলাম যে এটা একদম গ্রামগঞ্জের খেলা। আমি হঠাৎ দেখলাম যে অলিম্পিকেও খেলা হচ্ছে এটা। এবার দেখেন যে রিও অলিম্পিকে এবারটা 4টি গেম খেলা হয়েছে ভলিবলের উপরে, মেন্স, ইনডোর এবং বিচ ভলিবল, উইমেন, ইনডোর এবং বিচ ভলিবল। তখন দেখলাম যেটা তো ইন্টারেস্টিং গেম এটা। এবং যখন ভলিবল খেলা হয় তখন সবাই কিন্তু ওটার দিকে দৃষ্টি দেখে অনেকটা আমাদের 2020-র মতন, ক্রিকেটের মতো 2020, যে সবাই কেমনে ছক্কা মারবে বা কেমনে চাই, এটা তো হলো গেমের ভিতরে কি কাকে স্ম্যাশ করতে পারে। আমাকে জিনিস ইন্টারেস্টিং লাগলো। তারপর থেকে চিন্তা করলাম যে আমরা কি এরকম কোনো খেলা খেলতে পারি না। কিন্তু আমাদের খেলার যে ধরন, যে প্যাটার্ন যেটা আছে, প্যাটার্ন থেকে ইন্টারন্যাশনাল খেলার মতন ওরকম কোনো স্কোপ তাদের হয়নি, ছিল না। এবং আমি আসার পরপরই আমি একটা ইন্টারন্যাশনাল গেম এখানে চেষ্টা করেছি খেলতে। এবং গত 6 মাস আগে, ইফ আই এম নট রং, আমি একটি টিমকে পাঠিয়েছিলাম কিরগিজস্তানে, আর একটি এই সেম টিমকে পাঠিয়েছিলাম ইরানে পাঠিয়েছিলাম। এবং ওখানে কিন্তু তারা বললো তোমাদের টিমের মান খুবই খারাপ। অবভিয়াসলি আমরা জানি, তবুও দেখার জন্য। এবং আপনি জেনে খুশি হবেন, এবার ইন্টারন্যাশনাল যে কম্পিটিশন যেটা হবে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর নামে, সেখানে আমরা কোচ নিয়ে আসলাম ইরান থেকে। এবং ইরানের র্যাঙ্কিং হচ্ছে ওয়ার্ল্ডে এখন নাম্বার 5, আর আমাদের বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে নাম্বার 163। সি দ্য ডিফারেন্স। আউট অফ 222 কান্ট্রিজ ভলিবল খেলা হয়। সুতরাং ওর থেকে চিন্তা হলো যে আমরা একটা আন্তর্জাতিক খেলা যদি হয়, আমাদের গ্রামগঞ্জের খেলা, এটাকে যদি আমরা আন্তর্জাতিক ভাবে নিতে হয়, তাহলে আমাদের কনভেনশন ওয়েতে খেলতে হবে না, আমাদের মডার্ন ট্যাকটিক্স যেটা আছে এটা জানতে হবে। মানে ইন্টারন্যাশনাল অঙ্গনে প্রবেশ করার জন্যই আপনারা এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন, মানে বিশ্বকে পরিচিতি দেওয়ার জন্য, ভলিবল ফেডারেশনকে পরিচিতি দেওয়ার জন্য। বিশ্বকে পরিচয় আমরা অবশ্যই তো বিশ্বতে পরিচয় হবে যখন আজকে কোন টিম যখন বাংলাদেশে প্রথম আসছে, বাংলাদেশ, আফগানিস্তান এখানে এসছে, কিরগিজস্তান এখানে এসছে মালদ্বীপ এখানে এসছে আপনার আফগানিস্তান, কিরগিজস্তান, নেপাল এসছে এখানে। তখন 4টা দেশ। এবং এর মধ্যে আপনি দেখবেন আফগানিস্তান ইজ এ ভেরি গুড টিম, কিরগিজস্তান ইজ ভেরি গুড টিম, এদের মালদ্বীপ তাদের ন্যাশনাল টিম হচ্ছে তাদের ভলিবল, নেপাল জাতীয় খেলা। এবং 4টা দেশ এসছে, বাংলাদেশের 5টা দেশ, 5টা দেশে কিন্তু 5টা ন্যাশনাল টিমের প্লেয়াররা কিন্তু খেলবে, কোনো ক্লাব থেকে কেউ আসে নাই। সুতরাং ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং প্রত্যেকটা ন্যাশনাল, এবং এটা ইট ইজ অ্যাপ্রুভ বাই FIVB, আমাদের ফিফা যেরকম ফুটবলের যেরকম বা ক্রিকেটের জন্য, ভলিবলের জন্য FIVB। আমরা পড়েছি ABC, এশিয়ান ভলিবল কনফেডারেশনের ভিতরে আমাদের পড়েছি। সুতরাং এটাকে সবাই কিন্তু আমাদের FIVBর যে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সেও কিন্তু কালকে একদিন ট্যুরের জন্য, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফর হিম, সে বাংলাদেশে আসবে। আপনার কাছ থেকে আরো শুনবো এই মুহূর্তে। নোমান মোহাম্মদ, আপনার কাছ থেকে একটু শুনে নিচ্ছি যে এই যে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ভলিবলের সচরাচর হয় না, গত বছর আমরা একটা দেখেছি আর এই বছর দেখতে পাচ্ছি, তো এই যে ভলিবল আন্তর্জাতিক টুর্নামেন্ট হচ্ছে, এই বিষয়টা কেমন দেখছেন আপনি?
না, সেজন্য অবশ্যই ভলিবল ফেডারেশন ধন্যবাদ পেতে পারে, কারণ আমরা হচ্ছি একদম ক্রিকেট ক্রিকেট করতে করতে আসলে আমাদের মনে হচ্ছে যে অন্য কোনো খেলা নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো দেশ, কোনো জাতি শুধুমাত্র একটা খেলাতে কনসেন্ট্রেট করে তাদের ক্রিয়া মনন, ক্রিয়া মনস্কতা, ক্রিয়া বোধ সেভাবে তৈরি হয় না, হতে পারে না। আপনি আমার কাছে কত উদাহরণ চাবেন, আমি দিতে পারি। যেমন আফগানিস্তান একটা দল এত একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে তারা কিন্তু খেলাধুলা দিয়ে Exactly. উঠে আসছে। ক্রিকেট, ফুটবল, আফগান অনেক খেলা খেলছে। আমি অন্যান্য দেশের কথা, মানে টপ কান্ট্রিগুলোর কথা বলি। মনে করেন ইন্ডিয়া, বাংলাদেশে ক্রিকেট যত জনপ্রিয়, ক্রিকেটের যত ক্রেজ, ইন্ডিয়া কি তার চেয়ে কম আছে? তার চেয়ে কিন্তু কম নেই। কিন্তু ইন্ডিয়া কিন্তু বিশ্বনাথ আনন্দের মতো একজন দাবারও আছে তাদের। তারা কিন্তু লিয়েন্ডার পেস, মহেশ ভূপাতি, সানিয়া মির্জারা তারা আছে টেনিসে। তাদের কিন্তু অলিম্পিকে যে মেরি কম বক্সিং এ পদক পাচ্ছেন, অভিনব বিন্দ্রা শুটিং এ গোল্ড পাচ্ছেন, তারা হাডুডু কাবাডি খেলা শুরু করেছে। সেগুলো শুরু করছে। ব্যাডমিন্টনে এবার জি। ব্যাডমিন্টনে পদক পেয়েছেন জি। সাক্ষী মালিক, আর কি বিন্দ্রা, তারপরে হচ্ছে গিয়ে সিন্ধু আর কি, তারপরে ইয়েতেও পদক হয়েছে, রেসলিং এ পদক এসেছে। জি। আচ্ছা, ইন্ডিয়ার কথা বাদ দেন, আপনি এখন অস্ট্রেলিয়াতে আসেন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আমরা জানি যে ক্রিকেট, এখন নিউজিল্যান্ডে বাংলাদেশ টিম খেলতে গেছে ক্রিকেট, তারা কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপে খেলে। নোমান মোহাম্মদ, আপনার কথা শুনবো, তার আগে একজন দর্শক অপেক্ষা করে আছে, জেনে নিই কি জানতে চাচ্ছেন। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ শাহজালাল সরকার। জি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি প্রাইভেট, আমি ফায়ার সেফটি অফিসার, টেক্সটাইল গার্মেন্টস। আমার সাবেক বিজেপি সভাপতি আতিক সারেলের কথা। জি, আপনার প্রশ্নটি করুন দর্শক। আমার প্রশ্নটা স্যারের কাছে, আতিক স্যারের কাছে, জি, আতিকুল স্যার শুনতে পাচ্ছেন। জি বল। যে ক্রিকেটকে সরকার প্রাধান্য দিচ্ছে, তাহলে গ্রামগঞ্জ আমার বাচ্চা করা দেখছি, যেহেতু এই ভলিবলটা হইতো, তাহলে এই ভলিবলের উপরে সরকার যে প্রাধান্য দিত ফেডারেশনে, ভলিবল তো বিশ্বের দরবারে বাংলাদেশ উত্তর করতো। জি, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। জি, প্রশ্নটা কি? উনি জানতে চাচ্ছিলেন যে ক্রিকেটকে সরকার এত প্রাধান্য দিচ্ছে, ভলিবল তো গ্রামগঞ্জের খেলা, উনি অনেক বছর থেকে দেখেছে, বাবা চাচারাও খেলেছেন, তো এই খেলাটাকে যদি একটু প্রাধান্য দিত তাহলে কি বিশ্ব দরবারে এই খেলাটা বাংলাদেশকে পরিচিত করাতে পারতো কিনা? না ভাই, তো বলছিলেন যে একটি খেলার উপরে আমাদের ডিপেন্ডেন্ট হওয়া ঠিক না। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ দেখি বা দূরে যে কোনো দেশে, মানে আমাদের দেশে ক্রিকেটটা যেটা হয়েছে, ক্রিকেট হয়ে গেছে আমাদের অনেকটা রিলিজিয়াস টাইপের গেম। আমরা ক্রিকেট ছাড়া কিন্তু আর কিছু বুঝি না। ফুটবলটাও কিন্তু হতে পারতো, দেন ফুটবলটা কিন্তু কেরকম করে করে আমার থেকে চলে যাচ্ছে। বাট আমার কথা হচ্ছে যে আমি মনে করি যে আমরা সবাই যারা যে ফেডারেশনের দায়িত্বে যারা আছেন, জি, সবাই কিন্তু প্রত্যেকটা খেলা নিয়ে যদি প্রত্যেকটা ফেডারেশনের প্রেসিডেন্ট যদি এগিয়ে যদি আসেন, তাহলে আমার মনে হয় যে অবভিয়াসলি এটাকে আগানো যাবে। জি। ক্রিকেট ভালো করেছে দেখেই সবাই ভালোকেই সবাই আরো ভালো করতে চায়, কিন্তু তার সাথে সাথে অন্যান্য খেলাগুলো যদি ভালো যদি করতে হয়, নিজেদের চেষ্টা। হ্যাঁ নিজের চেষ্টা তো লাগবেই, সরকারের অবশ্যই চেষ্টা লাগবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, দেখেন আমরা বিভিন্ন এবারটা একটা খেলা পরিচালনা করতে তো হিউজ টাকা লাগে, কয়েক কোটি টাকা লাগছে খেলাটাকে আমাদের বন্দোবস্ত করতে। বাট দেখা গেছে আমরা যে কোনো স্পন্সরের কাছে যদি যাই, আমি অবশ্যই স্পন্সরদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা পৃষ্ঠপোষকতা করছে। জি। তারা বলছে আমরা যে টাকাটা দিব, এই টাকাটিকে আমরা এটার সাথে কোনো ট্যাক্স অ্যাড হবে কি না হবে। আমি যদি আমরা আনভেল যদি করা হয় গত 15 তারিখে, আমাদের বাণিজ্য মন্ত্রী ছিলেন সেখানে, তখন বাণিজ্য মন্ত্রীকে বললাম আমরা যে আপনি তো বাণিজ্য মন্ত্রী, আপনার সবসময় দেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকার প্রধান থেকে শুরু করে ফাইন্যান্স মিনিস্টার সবার সাথে কথাবার্তা বলেন। জি, এই যে আমরা যে আজকে কেউ ফান্ড দিবে টাকাটা, কিন্তু সেটার উপর যদি আমাদের কর্পোরেট ট্যাক্স 40% দেয়, জি। সবাই কিন্তু একটা আগায় আসবে না। সুতরাং একে তো আমাদের ক্ষুদ্র একটা খেলা। হ্যাঁ, না না, এটা কারণ আপনার এই টাকাটা দিচ্ছেন, সেই টাকাটা কিন্তু ট্যাক্স কেটে নেবে। সুতরাং খেলাধুলার যদি কেউ পৃষ্ঠপোষক যদি সেখানে যদি টাকা যদি দেয়, যেটাই অ্যামাউন্ট হোক না কেন, সেটা যদি ট্যাক্স ফ্রি হয়, তাহলে কিন্তু অবভিয়াসলি অনেকে কিন্তু এই এগিয়ে খেলাধুলাতে এগিয়ে আসবেন। এটা কিন্তু একটা আমি মনে করি এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকে ক্রিকেটের হিউজ হিউজ সারপ্লাস ফান্ড রয়েছে, জি। অন্য কোনো খেলার কিন্তু কোনো সারপ্লাস ফান্ড নেই। সুতরাং তাই বলে কি অন্যান্য খেলাগুলো সবই মরে যাবে, ক্রিকেটটা শুধু আগায় আসবে না, তা তো হতে পারে না। তো আমাদের দেশে অনেকগুলো ফেডারেশন আছে, আমাদের দেশে ভলিবল আছে, হাডুডু আছে। হাডুডু আমাদের খুব একটা গ্রামগঞ্জের খেলা হাডুডু। আমাদের দেশে ব্যাডমিন্টন আছে যেটা বলছিলেন,
দাবা আছে, আমার দেশের শুটিং আছে, সাঁতার আছে, অনেক কিছু আছে, কিন্তু সবগুলা খেলাকে কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এগিয়ে নিয়ে জন্য একটি কথা হচ্ছিল ফাইন্যান্সিয়াল, এটাকে যদি টেকসই করতে হয়, যদি সাস্টেনেবল করতে হয়, তাহলে কিন্তু আমাদের দেখতে হবে যে আর্থিক অবস্থাটা কি প্রত্যেকটা ফেডারেশনের, এবং আর্থিক অবস্থা ভালো করতে গেলেই যারা এখানে স্পন্সর করবে, ওই স্পন্সর থেকে যদি আমরা যে টাকাটা তারা দিবে, যেটাই হোক ফেডারেশনকে যেটা দিবে, উৎসাহিত সেটা করতে হবে উৎসাহিত এবং করতে গেলে তারা যেন ট্যাক্স যদি কোনো ধরনের তাদেরকে ইনকাম ট্যাক্স না বসায়, মওকুফ করতে হবে। মওকুফ করতে, তারা কিন্তু অনেকে কিন্তু এগিয়ে এগিয়ে আসবে আসবে। এটা জি, থেকে। আরো শুনবো আপনার কাছ থেকে। জি, নোমান মাহমুদ, আপনার কথা আলোচনাটা যদি শেষ করি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে অন্যান্য সব মানে পৃথিবীর যত দেশে আপনি দেখবেন বড় বড় যাদের হচ্ছে গিয়ে ক্রিয়াবোধ ক্রিয়া মননটা অনেক সমৃদ্ধ বলে, এমনকি ঋদ্ধ বলে আমরা জানি, সবারই কিন্তু একাধিক 2, 3, 4টা 5টা কিন্তু একদম মেইন স্পোর্টস আছে। আমি ক্রিকেটের কথা বললাম, যে আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জানি, ওরা কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলে, রাগবিতে ওরা হচ্ছে গিয়ে একদম ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপ হয়। চ্যাম্পিয়ন টিম। অস্ট্রেলিয়ার মনে করেন ওদের ফুটি আছে, ওরা অলিম্পিক ইভেন্টসগুলো 7-8টা এগুলো করে। আপনি আসুন ফুটবলে আসুন, জার্মানি কতগুলো খেলা খেলে, ইংল্যান্ড কতগুলো খেলা খেলে, ফুটবল খেলছে, ব্রাজিল ক্রিকেট আর্জেন্টিনা আমরা খেলছে। জানি ফুটবল ছাড়া কিছু জানে না। সে আর্জেন্টিনা হচ্ছে গিয়ে এই অলিম্পিকে ফিল্ড হকিতে তারা গোল্ড পেয়েছে, 2004 অলিম্পিকে তারা বাস্কেটবলে গোল্ড পেয়েছে। তারা কিন্তু রাগবিরও কিন্তু তারা একটা বড় দল। তাদের টেনিসে সাবাদিনের মতো প্লেয়ার ছিল, এবারও মার্টিন দেল পোত্রো তাদের কিন্তু গ্র্যান্ড স্ল্যাম জিতেছে, এবারের অলিম্পিকেও সে হচ্ছে গিয়ে রৌপ্য পেয়েছে। ওটা ব্রাজিল কিন্তু জিতেছে এবারটা ইয়েতে, ব্রাজিলের কথা বলেন, ভলিবলে। হ্যাঁ ভলিবলে ব্রাজিলের কথা বলেন, আর্জেন্টিনা জিতেছে সম্ভবত হকিতে। হ্যাঁ হকিতে। ভলিবল ব্রাজিলের কথা বলেন, ব্রাজিল কিন্তু আমাদের একটা মোটা দাগে ধারণা ব্রাজিল ফুটবল ছাড়া কিছু জানে না, ফুটবল ছাড়া কিছু বোঝেন সব। কিন্তু এই ব্রাজিলে কিন্তু একজন আর্টন সেনা ছিলেন, যার জন্য পুরো ব্রাজিল কেঁদেছে। সে দুর্ঘটনায় মারা যাওয়ার পর একজন হচ্ছে গিয়ে ওই যে কার রেসিং ড্রাইভার, একজন গুস্তাভো কুয়ার্তেন ছিলেন, যে হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 1 নম্বরে উঠেছেন। এই ব্রাজিলে মনে করেন যে ভলিবল আমরা কালকে থেকে শুরু হচ্ছে, আমি ভলিবলের কথা বলি। ভলিবলে ব্রাজিল ভলিবল হিস্ট্রির সবচেয়ে সফল দলগুলোর একটি, মানে ফুটবলে যেমন হিস্ট্রির সবচেয়ে সফল দলগুলোর একটি, ভলিবলেও তেমনি। কেমন আমি একটা বলি, এবারের অলিম্পিকে তারা হচ্ছে গোল্ড পেয়েছে। আমি পুরুষদের কথা বলছি, অলিম্পিকে তারা হচ্ছে বিচ ভলিবলে তো অবশ্যই কোনো কথাই নেই, আমি একদম মেইন ইভেন্টের কথা বলি। গোল্ড পেয়েছে তারা হচ্ছে গিয়ে এবারের অলিম্পিকে। অলিম্পিকের হিস্ট্রিতে সবচেয়ে বেশি গোল্ড তারা পেয়েছে 3 বার, তাদের চেয়ে বেশি কেউ পায়নি। আচ্ছা, ভলিবলে আরো বড় 2টা টুর্নামেন্ট হয়, একটা হয় হচ্ছে গিয়ে ভলিবলের ওয়ার্ল্ড কাপ, সেখানে লাস্ট যে 4বারের মধ্যে 2বার তারা গোল্ড পেয়েছে। ভলিবলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বলে একটা টুর্নামেন্ট হয়, আরেকটা বড় টুর্নামেন্ট, লাস্ট যে 4বার তার মধ্যে 3বার তারা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই মুহূর্তে তারা র্যাঙ্কিং 1 নম্বর। তো আমি বলছি যে আসলে একটা কথা আছে যে বড় মাছ ছোট মাছ খেয়ে ফেলে, সে আমাদের এখানে ক্রিকেট আছে, অন্য সব খেলা খেয়ে ফেলবে, বাট এটা কি নট নেসেসারিলি যেটা কিন্তু সবসময় সত্যি তা না। তাহলে কিন্তু পৃথিবীতে শুধু তিমি মাছ থাকতো, আর কোনো মাছ থাকতো না, সব মাছই কিন্তু খেয়ে ফেলতো। সো ক্রিকেট বাংলাদেশে আছে বলেই অন্য কোনো খেলা থাকতে পারবে না, জেগে উঠবে অন্য না, কোনো খেলা সেটা তো জেগে উঠবে হয় না, এটা আসলে হতে পারে না। সে দেখেন বাংলাদেশ এখন ক্রিকেট খেলতে গেছে, আগামী 1 বছর বাংলাদেশে হোমে অলমোস্ট কোনো সিরিজ নেই, ডিসাইডেড একদম হবেই। তো আগামী 1 বছর বাংলাদেশ অ্যাওয়েতে খেলবে। সো আগামী 1 বছর বাংলাদেশ কি করবে? বাংলাদেশ তো অন্যান্য খেলাগুলোর তো প্রত্যেকেরই নিজস্ব জায়গা আছে, প্রত্যেকেরই কিন্তু Home স্পেস venue-তে, আছে। জি। সো সেই জায়গা থেকে ভলিবল ফেডারেশন যে এবারে এরকম একটা আয়োজন করেছে, অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার দাবিদার। এবং আতিক ভাই যে কথাটা বললেন যে তারা গ্রামগঞ্জে দেখেছেন, তাদের ছোটবেলায় দেখেছেন, তাদের বাবা চাচারা এটা হচ্ছে কি খেলছে, এটা কিন্তু একদম ট্রু, খুবই সত্যি কথা। আমি এই প্রসঙ্গে জাস্ট একটু উল্লেখ করতে চাই, ভলিবলের বাংলাদেশের সর্বকালের সেরা প্লেয়ার হিসেবে ধরা হয় ইয়াদ আলী। জি। আচ্ছা, আমরা কালের কণ্ঠ থেকে গত বছর তার একটা ইন্টারভিউ করলাম। ইন্টারভিউতে ইয়াদ আলী উনি বললেন, ওনার বাসায় গিয়েছিলাম আমরা, বাসাবোতে তার বাসা। উনি বললেন যে 70s আমি যখন ভলিবল খেলি তখন বাংলাদেশে খেলাই ছিল 2টো, এক ফুটবল আর ভলিবল। বাংলাদেশে তখন স্টার ছিল 2জন, এক ফুটবলের সালাউদ্দিন, এক ভলিবলের ইয়াদ আলী। মানে উনি এখনো এত বছর পরে এই কনফিডেন্স নিয়ে বলছেন। এবং ওনার ব্যবসায়িক ওনার বন্ধু সালাম মুর্শিদি, ওনার কথাও বলেছেন যে সালাম মুর্শিদি, সালাউদ্দিন, ওনারা এনায়েত, ওনারা যে ভলিবল খেলা দেখতেন, ইয়াদ আলী ভলিবল খেলতে 10,000 দর্শক হয়ে যেত, অনেক দর্শক হতো। তো এরকম একটা সময় তো ছিল, এরকম একটা সেই সময়টা আমরা ধরে রাখতে পারিনি, যে কোনো কারণেই হোক আমরা ধরে রাখতে পারিনি। আমি পেপার কাটিং দেখেছি 78-এ বাংলাদেশ ভলিবল এশিয়ান গেমসে খেলেছে, সেখানে ওই থাইল্যান্ডে খেলেছে, থাইল্যান্ডের পেপারে আছে যে ইয়াদ আলীর মতো আর 5টা প্লেয়ার যদি বাংলাদেশে থাকতো তাহলে এশিয়ান ভলিবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতো। এবং একটা সময় তো ঘরোয়া লিগেও ঐতিহ্যবাহী সব ক্লাবগুলো খুবই এটা মানে জমজমাটপূর্ণ অবস্থা ছিল। আমি বলছি যে ওই যে আর তার মানে ভলিবলটা কোন পর্যায়ে ছিল যে একজন ইয়াদ আলী তো ছিলেন, কিন্তু এখন কিন্তু সেটাও কিন্তু নেই, কোনো কিছুই কিন্তু নেই। কিন্তু আমার মনে হয় যে এরকম উদ্যোগ নিলে অবশ্যই এখান থেকে পুনর্জাগরণের একটা মানে প্রত্যেকটা খেলারই আমি মনে করি ক্রিকেট ছাড়া, ক্রিকেট এখন একদম পিনাকল আছে, একদম শীর্ষে আছে, ক্রিকেট বাদ দিয়ে বাংলাদেশের প্রতিটা খেলার উন্নতির স্কোপ রয়েছে। এটা হচ্ছে গিয়ে এখন শুধু সদিচ্ছার ব্যাপার,
কতটা প্ল্যান্ড ওয়েতে, কতটা উনি একটা ভালো কথা বলেছেন যে আমরা সাফল্য পেলেই কিন্তু স্পন্সর আসবে, স্পন্সরদের এবং অন্যান্য সবাই আকৃষ্ট হবে। আপনি সহজ একটা উদাহরণ দেখেন না যে বাংলাদেশে গলফ খেলা বাংলাদেশে কোথায় ছিল, কে চিনতো? এক সিদ্দিকুর দিয়ে কিন্তু পুরো পুরো সব মনোযোগটা কিন্তু তিনি কেড়ে নিয়েছেন। সো এখন যদি ভলিবল, কালকে থেকে টুর্নামেন্টটা শুরু হচ্ছে, এই টুর্নামেন্টে আমাদের কোচ ক্যাপ্টেন তারা বলছেন যে তারা চ্যাম্পিয়ন হতে চান। সত্যি যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে, আপনি দেখেন যে অবশ্যই কোনো না কোনো লেভেলে, মানে আমি বলছি না বিপ্লব ঘটে যাবে, সবাই বলবে, কিন্তু সেটা সম্ভব না, কিন্তু কোনো এক পর্যায়ে দেখবেন যে অবশ্যই ভলিবল নিয়ে এক ধরনের একটা আগ্রহ তৈরি হবে এবং সেটাকে ক্যাশ করার মতো কাজগুলো পরবর্তীতে করা যাবে। জি, আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে স্পন্সরের কথা, স্পন্সরদের কিছু সুবিধা দিলে তারা আসবে, তো আপনারা গত বছর একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট করেছেন, এই বছর আবার করলেন, ব্যাক টু ব্যাক দুটো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করলেন, টাকা পয়সার একটা ব্যাপার আছে সেখানে, নিশ্চয়ই বড় অঙ্ক খরচ হয়েছে, তো স্পন্সর ম্যানেজ করতে কেমন বেগ পেতে হয়েছে আপনাদের? অবভিয়াসলি যে কথাটা আসলো যে ওরা সবাই স্পন্সিবল, আমরা তো ক্রিকেটকে দিচ্ছি, আমরা ক্রিকেটকে দিচ্ছি কারণ তাদের তো ব্র্যান্ডিং লাগবে। সুতরাং আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যদি জিততে পারি তাহলে এটা কিন্তু একটা মানে ভালো একটা মেসেজ দিবে, একটা মোমেন্টাম তৈরি, ভালো একটা মেসেজ দিবে সবাইকে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন গিয়েছে উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং উনি অনেকক্ষণ কথা বলেছেন ভলিবলে। এই যে ওনার যে একটা খেলাধুলার নিয়ে যে আগ্রহ আছে, এবং আমরা দেখেছি যে ক্রিকেটে কেউ ভালো করলে ক্রিকেট স্টেডিয়ামে চলে যান, ফুটবলে ভালো করে চলে যান, এবং ভলিবলে ভালো করলে আমরা আশা রাখি যে উনি হয়তো যাবেন। কিন্তু আমাদের সেই ধরনের মডার্ন ভলিবল খেলতে হবে, এবং মডার্ন ভলিবল খেলতে গেলে আমরা এবারটা আমি তো ছিলাম এই জগতে ছিলাম না, আমি ছিলাম অন্য জগতে, অনেক কিছু কিন্তু নেই আমাদের। আজকে ভলিবল ফেডারেশন যখন দেখি ওখানে কোনো বসার কোনো পরিবেশ নেই, ওখানে কোনো খেলাধুলার জন্য দেখলে যে মাঠের মধ্যে খেলতে হবে, আমি যে মাঠের মধ্যে খেলো, এবং এদিকে যখন বাইরে যখন পাঠালাম, বাইরে কিন্তু মাঠ না, সবুজ মাঠ না, এটা কিন্তু ইন্টারন্যাশনাল মাপের একটা ম্যাট আছে। সেই ম্যাটটা কোথায় আছে আমাদের দেশে? ইনডোর স্টেডিয়ামে আছে, মিরপুরে। কিন্তু ওই ইনডোর স্টেডিয়ামে কি হয়, ওখানে 10টা খেলা হয় এবং একটা ম্যাটের দাম প্রায় 3.5 কোটি টাকা। ওই ম্যাটটার উপরে কিন্তু আবার সবাই আরো খেলে। মানে এই যে ডিফারেন্স গুলো আমি বলছি আপনাকে, বাট আমাদের মনে হয় যে কথাটা বলে প্রত্যেকটা, দেখেছিলাম কয়েকদিন আগে আপনি একটা অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রীকে বলছিলের যে নিজেদের একটা স্টেডিয়ামের কথা, সেটা উনি আশ্বস্ত করেছিলেন কিছুটা, তো সেটার ব্যাপারে কি আর কোনো কথাবার্তা হয়েছে? না, আমাদের আমি ধন্যবাদ দিই, আমাদের ক্রীড়া মন্ত্রী বলেছেন একটি যদি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড থাকে তাহলে অবভিয়াসলি এখানে এরকম ট্রেনিং গুলো করাতে পারি, একাডেমি থাকলে আমরা ট্রেনিং করতে হবে। আজকে সে এক্সাম্পল, আমাদের জাতীয় দলে এই মুহূর্তে টোটাল মিলে 20 জন প্লেয়ার আছে। আর যদি 5টা ছেলে যদি বলে আমি প্র্যাকটিস করব না, আমি তোকে বের করে দিতে চাই, আমার কিন্তু পাইপলাইনে আর কোনো প্লেয়ার নাই। এটা হলো অনেক একটা ইম্পর্টেন্ট মেসেজ যে এরপরে পাইপলাইনে কে আছে। আমাদের কি স্কুল ভলিবল হচ্ছে না, আমাদের কি ইয়ুথ ভলিবল হচ্ছে না। এই প্রথমবারের মতন আমি ধন্যবাদ জানাই মাননীয় বাণিজ্য মন্ত্রীকে যে আমরা ভোলাতে গিয়ে এই প্রথমবারের মতন আমরা ডিস্ট্রিক্ট গেম খেলা হয়, আমরা সবাই মিলে যাই, মাননীয় বাণিজ্য মন্ত্রী আসেন, আমাদের মনিরুল হোসেন বিপ্লব ওনার ছেলে আসেন। এই যে ওনার যে আগ্রহ, যে আমি আমার বক্তব্যতে বলেছি মাননীয় বাণিজ্য মন্ত্রীকে আপনি 1 মিনিট সময় দেন ভলিবলের জন্য, আমরা ভলিবলকে 100% আগে নিয়ে যেতে পারবো। ভোলাই করেছেন, নড়াইলো একটি প্রশিক্ষণ করেছেন, এই ব্যাপারে আরো আলাপ হবে। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটা বিরতি নিয়ে নিচ্ছি, একটু পরেই ফিরছি, সঙ্গে থাকুন। খেলা নিয়ে খেলা চলছে, আজকের বিষয় ভলিবলে আন্তর্জাতিক টুর্নামেন্ট। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম এবং দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। জি আতিকুল ইসলাম, আপনি কথা বলছিলেন ভলিবলের পাইপলাইন বা হচ্ছে আপনাদের ন্যাশনাল টিমের প্লেয়ার কম। রাইট, আমি বলছিলাম দেখেন আজকে আমরা যদি ইতিহাস যদি দেখি, ক্রিকেটে নির্মাণ স্কুল বলে একটা ক্রিকেট চালু হয়েছিল, এবং নির্মাণ স্কুল থেকে কিন্তু আজকে হাবিবুল বাসার যে বাংলাদেশ দলের অধীনে ও কিন্তু নির্মাণ স্কুল থেকেই। সুতরাং এরকম ধরনের কোন স্কুল পর্যায়ে কোনো ভলিবল কিন্তু হয়নি, ইয়ুথ পর্যায়ে কোনো হয়নি, ডিস্ট্রিক্ট পর্যায়ে হয়েছে, বললাম ভোলাতে হয়েছে। তা আমার প্ল্যান হচ্ছিল আমাদেরকে প্লেয়ার জোগাড় করতে হবে। স্কুল ভলিবল নিয়ে সম্ভবত আপনারা একটা কার্যক্রম শুরু করতে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি, আমার সাথে কয়েকটা ব্যাংকের সাথে কথা হচ্ছে। আমাদের দেশে কিন্তু অনেকেই আছে, কিন্তু সবাই একটা প্ল্যান চায় যে কি করতে যাব। তা আমার বিশ্বাস আমরা যে প্ল্যানগুলো করেছি, আমার প্রথমেই হচ্ছে ভলিবল শেষ হওয়ার পরপরই আমাকে স্কুল ভলিবলে যেতে হবে। বিচ ভলিবল এটাও কিন্তু একটা, আমাদের বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য লংগেস্ট বিচ বলে আমরা দাবি করি, কিন্তু এখানে অনেক ট্যুরিজম কিন্তু আনা যায় এই বিচ ভলিবলকে কেন্দ্র করে। এটা ট্যুরিজম এবং বিচ ভলিবল একত্রে করে পর্যটন কিন্তু আগায় আসতে পারে। বিশেষ করে কক্সবাজারে যেসব হোটেল মালিকরা আছে ওরাও কিন্তু আমার সাথে আগায় আসতে পারে যে আমরা এই শীতের সময় এখানে বিচ ভলিবল করতে পারি। এবং বিচ ভলিবল হিউজ ক্রাউড কিন্তু হয়, থাইল্যান্ডে যেরকম হয়, থাইল্যান্ডে হয়, ব্রাজিলে হয়, আর্জেন্টিনাতে হয়,
শ্রীলঙ্কাতে হচ্ছে। আমাদের এত বড় বিচ আছে, এবং বিচটা কেন আমরা কাজে লাগাই না? সুতরাং আমি মনে করি বিচ ভলিবল এটা একটা ফান গেম, বাট এছাড়া আমাদের ইনডোর যে গেমটা হচ্ছে, এই ফান গেমটা কিন্তু একটা আমরা দেখেছি রিওতে, ইট ইজ এ মেডেল, গোল্ড মেডেল কিন্তু নিচ্ছে। সুতরাং আমি মনে করি আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে পাইপলাইনে প্লেয়ার তৈরি করার জন্য, আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে ইউথ ভলিবল নিয়ে। আপনারা জানেন যে জেনে খুশি হবেন যে 22 তারিখ, আগামী 22শে মার্চ মিয়ানমারে শুরু হচ্ছে। 22শে মার্চ ইউথ এবিসি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে হলো মিয়ানমারে। তো এই জন্য টিম রেডি করতে হবে। আমাদের কি সেই টিম আছে? আমাদের কোচ লাগবে। বাট আমরা মনে করি যেহেতু আমরা হাত দিয়েছি, আমাদের বিশ্বাস আমরা কিছু একটা করতে পারবো। এই খেলাটাতে যদি আমরা জিততে যদি পারি বা ভালো একটা রেজাল্ট করতে পারি, গতবার কিন্তু আমরা আফগানিস্তানের সাথে হেরেছি, কিরগিজস্তানের সাথে হেরেছি, মালদ্বীপের সাথে হেরেছি। বিকজ যে কথা বলছিলাম বিরতির মাঝে, আমরা কিন্তু ন্যাশনাল টিম ওরকম রেডি করতে পারি নাই। মোটামুটি এখন একটা ন্যাশনাল টিম রেডি করে তারা ইরানে গিয়েছে, তারা কিরগিজস্তানে গিয়েছে, আমরা ইরান থেকে কোচ নিয়ে এসেছি। তাদের প্লেয়ার দেখলে তারা যেন ভয় না পায়, ওই ধরনের আগে তাদেরকে সাইকোলজিক্যালি তাদের ফিট করতে হবে, কারণ সাইকোলজিক্যাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা আজকে দেখেছি আফগানিস্তানের খেলা, কিছুক্ষণ আমি মাঠে গিয়েছিলাম, এবং ওরা যেই ধরনের টেকনিক বা যেই ধরনের ওদের ফিজিক্যাল স্ট্রেংথ, দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। বাট আমার মনে হয় যে আমাদের অনেক কাজ বাকি। আমি টার্গেট করতে চাচ্ছি 2018 সালে আমাদের সার্ফ গেমস একটি মেডেল নিয়ে আসার জন্য। কিন্তু সেই মেডেল নিয়ে আসতে গেলে আমাদেরকে যেরকম আগাতে হবে, সরকারকেও দেখতে হবে যে কোন কোন খাতে কোন কোন ফেডারেশনের সম্ভাবনা আছে এদিকে মেডেল আনার জন্য, এবং ওইভাবে কিন্তু এগিয়ে আসতে হবে। এগিয়ে আসার মধ্যে ওইভাবে মধ্যে কি আছে, যেরকম স্টেডিয়ামকে আনতে হবে, স্কুল পর্যায়ে খেলা শুরু করতে হবে, বিভিন্ন জায়গা থেকে আমাকে প্লেয়ার কালেক্ট করতে হবে, স্পন্সর করবে, এবং তারপরে হচ্ছে মডার্ন ভলিবল। আমরা দেখেছি আজকে এই ফুটবল আর আগের ফুটবল, বর্তমান মডার্ন ফুটবল অনেক ডিফারেন্স। আগের ক্রিকেট মডার্ন ক্রিকেটের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। আপনি দেখেছেন যে বিভিন্ন দেশে যে কোচরা কিভাবে ট্রেনিং দেয়, কম্পিউটারের মাধ্যমে, কমপ্লিট ডিজিটালের মাধ্যমে ট্রেনিং গুলো হচ্ছে। আমরাও কিন্তু সম্ভব, আমরা এমন না কিন্তু আমাদের আজকে কিন্তু ক্রিকেট দেখেন কোথায় এগিয়ে গিয়েছে, বাট অন্যান্য খেলাগুলা, আমি ক্রিকেট আর ফুটবল যদি পাশাপাশি ধরি, ফুটবল কোথায় পিছনে চলে গেছে? তার মেইন কারণ একটা হলো, আমরা যে পাইপলাইন যদি প্লেয়ার তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। এবং সেজন্য সঠিক পরিকল্পনাটা আমাদের সঠিক সময় নিতে হবে। জি, নোমান মোহাম্মদ, আপনার কাছ থেকে একটু শুনে নেই যে যেটা কিছুক্ষণ আগেও বলছিলেন যে একটা সময় ভলিবলের যেই জনপ্রিয়তাটা ছিল, একেবারে জনপ্রিয়তা তুঙ্গে ছিল, ফুটবল ক্রিকেটের চাইতেও বেশি জনপ্রিয়তা একটা সময় ছিল, হাউসফুল থাকতো, ফুটবলাররাও যেত খেলা দেখতে, ঐতিহ্যবাহী সব ক্লাবগুলো অংশ নিত। তো এখন যদি সেই পুনর্জাগরণ সৃষ্টি করতে হয়, কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা কোন পরিকল্পনা ধরে এগোনো উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি সদিচ্ছা। আর এই একটা কথা বললেন যে আমাদের পাইপলাইনে প্রচুর প্লেয়ার আনতে হবে। আমি তো বলবো যে আমাদের তো মূল লাইনেই প্লেয়ার নেই। ভলিবল আমি জানি যে 2010 সালের পর থেকে 4-5 বছর তাদের কোনো ন্যাশনাল টিমের কোনো কার্যক্রমই ছিল না। সো আপনার মেইন প্লেয়ারই তো নেই, পাইপলাইন তো মানে অবশ্যই, সেটা তো পরবর্তীতে। তো এই যে একটা ছেলে, আজকে একটা ছেলে কেন ভলিবল খেলোয়াড় হতে চাইবে, একজন ছেলে বা একজন বাবা মা কেন তার ছেলেকে ভলিবল প্লেয়ার বানাতে চাইবেন? সবাই, বাংলাদেশ এখানে 16 কোটি মানুষ, তার মধ্যে যত বাবা মা আছেন সবাই ছেলে মেয়েদেরকে ক্রিকেটার বানাতে চান। কেন? ওই ধরনের একটা প্রণোদনা আছে। সো ওই প্রণোদনাটা দেন, প্লেয়ারদের একটা রেগুলার লিগ করা হোক, একটা নির্দিষ্ট টাকা। আমি ওই যে ইয়াদ আলীর কথা আবার বলি, ইয়াদ আলী আমাকে ইন্টারভিউতে বলেছে যে 78-79 সালে তিনি ওয়ারি ক্লাবে খেলেছেন ভলিবল, তিনি পেয়েছেন 75,000 টাকা। সেই সিজনে সালাউদ্দিন ভাই আবহনীতে খেলে পেয়েছেন 1 লাখ টাকা। মানে আপনি ডিফারেন্সটা দেখেন যে কত ক্লোজ। আপনি জনপ্রিয়তাটাও কিন্তু এটা দিয়ে আপনি মাপতে পারবেন যে তার মানে ভলিবল প্লেয়ারদের চেয়ে ফুটবলাররা হয়তো অতটুকু এগিয়েছিলেন জনপ্রিয়তায়। কিন্তু এখনকার হিসাবটা দেখেন, এখন আমাদের মাশরাফি, সাকিব, তামিম তারা হচ্ছে কি কোটি কোটি টাকা মানে পাচ্ছে, সেটা বোর্ড না, শুধু বিভিন্ন এন্ডোর্সমেন্ট, স্পন্সরশিপ, নানান কিছু থেকে। ভলিবল প্লেয়াররা কি পাচ্ছে, কেন হবে? কিন্তু আবার এট দ্য সেম টাইম সবাই কিন্তু ক্রিকেটার হতে পারবে না, এটা কিন্তু সম্ভব না। সো এখন আতিক ভাই যে কথাগুলো বললেন যে আমরা যদি স্কুল ভলিবল করতে পারে, যদি জেলা ভলিবল করতে পারেন, যদি ওই যে বিভাগ ওই বয়স ভিত্তিক পর্যায়ে করতে পারেন, তাহলে অবশ্যই এটা হবে। এখন আমি কিছু জিনিস মনের সাথে একটা জিনিস একটু ডিফার করি, সেটা হচ্ছে কি উনি যেটা বলছেন স্টেডিয়ামের কথা, অবশ্যই প্রয়োজন আছে, স্টেডিয়ামের ডেফিনেটলি প্রয়োজন আছে, হলে খুব ভালো হয়। কিন্তু এটাই কিন্তু উন্নতির একমাত্র শর্ত না, বড় শর্তও না। আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কি হকি কিন্তু অনেকদিন এরকম বলেছে, হকিতে একটা আমাদের আলাদা স্টেডিয়াম আছে, অ্যাস্ট্রো টার্ফ আছে। তো হকি আমাদের কোন লেভেলে আছে? হকিটাও কিন্তু সেই ওই লেভেলে কিন্তু আমাদের যেতে পারেনি।
এবার ক্রিকেটটা দেখেন, ক্রিকেটে তো আলাদা কোনো স্টেডিয়াম ছিল না, কিন্তু ক্রিকেট তার সামর্থ্য দিয়ে তার জায়গা তার নিজস্ব প্রমাণ করে তারপরে কিন্তু ক্রিকেট তার আলাদা একটি স্টেডিয়াম তিনি অবস্থান তৈরি করে আলাদা একটি স্টেডিয়াম নিজের করে নিয়েছে। এখন ক্রিকেটের জন্যই নতুন স্টেডিয়াম হবে। সো ভলিবলের কাছে আমাদের এক্সপেকটেশন বেশি করে লাভ নেই। শুধু শুধু আমরা যদি মানে আকাশ কুসুম স্বপ্ন দেখি যে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে যাবে বা চ্যাম্পিয়ন হলেই বাকি, এবং চ্যাম্পিয়ন হওয়াটাও কিন্তু খুব সহজ না। উনি যেটা বলছিলেন র্যাঙ্কিং এ বাংলাদেশ আছে 163, বেসিক্যালি বাংলাদেশ ওই যে 100, আমি দেখছিলাম যে আমরা শুনবো আরো একজন দর্শক টেলিফোনে অপেক্ষা করে আছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে আজকের উপস্থিত দুজন সম্মানী ব্যক্তি, ওনাদের উদ্দেশ্যে রাখতে চাচ্ছি যে এক সময় এই খেলাটা এত বেশি জনপ্রিয় ছিল, আমরা যখন ছোট ছিলাম স্কুলের মাঠে যখন বড়রা খেলতো আমরা খুব আগ্রহ নিয়ে দেখতাম, বাট এখন খেলাটা হারিয়ে যাচ্ছে। এটা কি আমাদের ম্যানেজমেন্টের ব্যর্থতা নাকি আমাদের দুর্বলতা? আর বিষয়টা হচ্ছে আরেকটু না বললেই হয়, আজকে আমি খাগড়াছড়ি রাঙ্গামাটি ঘুরতে গেছিলাম, যেখানে বিদ্যুৎ পৌঁছে নাই, সেখানেও দেখছি এই খেলাগুলি খেলে। আমার কাছে খুবই আশ্চর্য লাগছে, যেখানে অলরেডি বিদ্যুৎ নাই সেখানের মাঠেও এই খেলাটা খেলতেছে। তো দয়া করে আমাদের অত্যন্ত সফল ব্যক্তিরা আছে ম্যানেজমেন্টে, ওনারা যদি নজর দেয় আমার মনে হয় অবশ্যই খেলাটা আবার আগের থেকে নিয়ে আসবে। জি, ধন্যবাদ আপনাকে। জি, উনি ওনার মতামত জানাচ্ছিল, সাথে ছোট্ট করে প্রশ্ন আমি দর্শকের সাথে একটু অ্যাড করি। উনি যেমন খুব অবাক হয়েছেন, আমি কিন্তু অবাক হই না। আপনি এখনো আমাদের এখানে ঢাকা লিগে ফুটবল, আমি অন্যান্য খেলাগুলোর কথা বলি, ফুটবল খেলা হলে কিন্তু আপনি দেখেন 500 জন দর্শক হয় না। আপনি একটা ইউনিয়ন পর্যায়ে একটা টুর্নামেন্ট ছাড়েন, সেখানে কিন্তু মাঠ ভেঙে পড়ে। আপনি শীতের সময় আপনি ব্যাডমিন্টন খেলা হোক, এলাকায় টুর্নামেন্ট যেগুলোতে হয় অসংখ্য দর্শক থাকে। ভলিবল খেলা শীতের সময় প্রচুর দর্শক থাকে, মানে ইন্টারেস্ট লেভেলটা কিন্তু আছে। বিষয়টা হচ্ছে কি, এখন আপনি পরিকল্পনা করে ওইখান থেকে আপনি ছেকে বেস্ট প্লেয়ারগুলোকে কিভাবে একটা সিস্টেমের মাধ্যমে আপনি নিয়ে আসবেন, চ্যালেঞ্জটা হচ্ছে কি আপনার সেখানে। এখন চ্যালেঞ্জটা খুবই কঠিন চ্যালেঞ্জ, কোনো সন্দেহ নাই, কিন্তু আবার এট দ্য সেম টাইম খুবই সহজ। কিভাবে? ক্লাসের যে ফার্স্ট বয় তার জন্য কিন্তু তার অবস্থান ধরে রাখাটা খুব কঠিন, কিন্তু ক্লাসের যে লাস্ট বয় তার জন্য কিন্তু খুব সহজ। সে কিন্তু একটু যদি পড়াশোনা করে তাহলে কিন্তু সে লাস্টের আগে চলে আসবে, তার চেয়ে আগে চলে আসবে। আমাদের এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং, আমি যেটা বলছিলাম আর কি, আমি ওই ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা দেখছিলাম, বাংলাদেশ আছে 137 মানে উনি যেটা বললেন 163, কারণ 137 থেকে 63 27টা দেশ একই জায়গায় রয়েছেন এবং তাদের পয়েন্ট হচ্ছে 0। র্যাঙ্কিং আছে 163টা দেশে, তার মধ্যে বাংলাদেশের 0 র্যাঙ্কিং এখানে। এখন এখানে যদি ভালো করেন আপনার এগুলো কিন্তু খুবই সম্ভব। এখন আমি যেটা বলছিলাম যে যারা হচ্ছে গিয়ে ক্লাসের সেকেন্ড বয় বা থার্ড বয় তাদের পক্ষে কিন্তু ফার্স্ট হওয়া কঠিন, ফার্স্ট বয়ের জন্য জায়গা ধরে রাখাটা কঠিন, কিন্তু আমাদের পয়েন্টই তো এখন 0 ভলিবলে, আমরা কিন্তু 0 থেকে শুরু করতে পারি। এই যে আজকে আপনি ক্রিকেট, আপনার যদি ওই রকমই যদি হতো যে শুধু ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, আপনার তো এই প্রোগ্রাম আপনি প্রতি রাতে ক্রিকেট নিয়ে করতে পারেন। তো এই যে আজকে আপনি ভলিবল নিয়ে একটা প্রোগ্রাম করলেন, কেন করলেন? ওনারা আজকে একটা টুর্নামেন্ট করেছে, মিডিয়া কাভারেজ হচ্ছে, স্পন্সররা যেভাবেই হোক দেখবে নিজের প্রচেষ্টাতেই হয়তো উনি এনেছেন, কিন্তু এসেছে তো একটা সার্টেন লেভেল অফ সার্টেন গ্রুপ অফ পিপল কিন্তু যাবে মাঠে খেলা দেখতে। তো এই জিনিসগুলো দিয়ে আস্তে আস্তে আপনার যদি একটা পরিকল্পনা থাকে তাহলে কিন্তু এটাকে মানে একটা কোনো একটা পর্যায়ে পর্যন্ত জাগিয়ে তোলা এটা কিন্তু খুব অসম্ভব কিছু না। এবং ভলিবলের জন্য খুব মানে যেটা তাদের এটা যে সহজ সুবিধার জায়গাটা হচ্ছে কি, খেলাটা কিন্তু খরচ খুবই কম। উনি বলেছেন ছোট্ট একটা জায়গা লাগে, একটা নেট লাগে, একটা বল লাগে। তো এটা কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে একদম গ্রামে গঞ্জে যত গভীরে যান, যত ইয়েতেই চলে যান আপনি, তারা কিন্তু এটা এফোর্ড করতে পারে। কিন্তু ক্রিকেটের কথা দেখেন, ক্রিকেটের সামগ্রী কিন্তু অনেক মূল্য, সেটা কিন্তু বাংলাদেশের সবার এফোর্ড করার সামর্থ্য নেই। তারপরেও সবাই সেই খেলাটা খেলতে চায়, তারপরে সবাই চেষ্টা করে ওরকম, কারণ সেটা জনপ্রিয়তা আছে এবং সেই লেভেল পর্যন্ত গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছে গেছে। সো ভলিবল বা এই জাতীয় খেলাগুলো যদি ওইরকম চেষ্টা করে, আমার মনে হয় আমি যেটা বললাম যে তারা অনেক পিছিয়ে আছে বলে এগিয়ে যাওয়ার সুযোগটা কিন্তু অনেক বেশি। তো এখন হচ্ছে কি তাদের সদিচ্ছা এবং তাদের পরিকল্পনাগুলো এখন থেকেই নিতে হবে। উন্নয়নের পরিকল্পনা সম্পর্কে আমরা শুনবো, কিন্তু আরেকটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আরেকটা বিরতি নিয়ে নিচ্ছে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ডিবিসির মধ্যরাতের আয়োজন খেলা নিয়ে খেলা চলছে। আজকের বিষয় ভলিবলে আন্তর্জাতিক টুর্নামেন্ট। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম এবং দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। জি আতিকুল ইসলাম, আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম, আপনি জানাতে চাচ্ছিলেন যে ভলিবলের উন্নয়নে পরিকল্পনাগুলো কিভাবে গ্রহণ করতে যাচ্ছেন এবং সেটা নিয়ে আপনারা ইতিমধ্যে কি কাজ করেছেন। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে ইরানি কোচ এনেছেন, রেফারিও আপনারা এনেছেন ট্রেনিং করানোর জন্য। আমি বলছি আমরা উন্নয়নের পরিকল্পনা প্রথমে হলো যে মডার্ন ভলিবল করতে গেলে আমাদের উন্নয়ন করতেই হবে, এবং উন্নয়নের বেসিক কিছু জিনিস আছে যে আমাদের প্লেয়ারদের
কিডস দেওয়া, আমাদের প্লেয়াররা ঠিক মতন খেতে পারছে কিনা এটা কিন্তু দেখতে হবে, নিউট্রিশন কি আছে। আমি ওদেরকে বলছি প্রত্যেকটা প্লেয়ারদের নিউট্রিশন লিস্ট করার জন্য, এবং তাদের খেতে হবে, এবং খাওয়াটাও ওই মানসম্মত খাওয়া খেতে হবে, শুধু পেট ভরলেই খেলে হবে না। এটা একটা, আমি বিভিন্ন কথা বলছি, তাদের সাইকোলজিক্যাল, তাদের ফিটনেসের কি অবস্থা, এবং তাদেরকে কোচিং এর জন্য আমি বলেছি আমরা ইরান থেকে কোচ নিয়ে আসছি। আপনি জেনে খুশি হবেন, ইরান থেকে কিন্তু আসছে, রেফারি আসছে, এবং সে ওয়ার্ল্ড কাপ পরিচালনা করে। সেই রেফারি কিন্তু এসে, আমাদের ভাগ্যের ব্যাপার, আমাদের বিশেষ করে আমাদের যারা এই রেফারি যারা আছে তাদের জন্য। এবং এই রেফারি থেকে শিখার জন্য মালদ্বীপ, ব্যাংকক, পার্শ্ববর্তী দেশ থেকে তারা এখানে চলে আসছে। তারা বলছে এই তোমাদের দেশে তোমার রেফারিটা কিভাবে আনলা। আমি ধন্যবাদ জানাই ইরানের যিনি প্রেসিডেন্ট ইরান ফেডারেশনের। আপনি ইরানে যান, ইরানের ন্যাশনাল গেম হচ্ছিল ভলিবল, এবং ইরান তারা গল্প করছিল কিভাবে তারা আজকে র্যাঙ্কিং এ 5th হয়েছে। প্রচুর পরিশ্রম করতে হয়েছে তাদেরকে। তারা বিভিন্ন ফেসবুকের মধ্যে তারা একটা ক্লাব করেছে, তারা মোবাইল ব্যাংকিং এর মোবাইল ফোনের মাধ্যমে তারা তাদের কিছু মিলে তারা ক্লাব করেছে, ক্লাব করে তারা ফার্ম করে করে আজকে এই অবস্থা হয়েছে। বাট আমাদের যে উন্নয়নের পরিকল্পনার মধ্যে আমাদের দরকার এই মুহূর্তে ভালো কোচ, যেটা আমরা নিয়ে এসেছি। অফকোর্স ইজ ভেরি 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 এক্সপেন্সিভ। রেফারিতে কোচটা আমাদের বেশি দরকার, নাম্বার 1। আর নাম্বার 2, আরেকটা হলো আমাদের খেলাগুলো যে হবে স্কুলে বা ইয়েতে বা যুবর মধ্যে, আমরা ডাটাবেস করতে যাচ্ছি, একটা সেন্ট্রাল ডাটাবেস। এই ডাটাবেসের মধ্যে প্রত্যেকটা প্লেয়ারের পুরো হিস্ট্রি থাকবে, তার খেলার সম্বন্ধে, তার বয়স, এবং তার কি কি সমস্যা আছে। আরেকটা আমি মনে করি যে উন্নয়নের মধ্যে আমাদের আজকে আহ্বানী বা মোহামেডান বা রহমতগঞ্জ বা ভিক্টোরিয়া, ধানমন্ডি, এইসব ক্লাবগুলোতে কিন্তু আমাদের যে কথা বলছেন নোমান ভাই, আমাদের কোনো শুধু ক্রিকেট বা ফুটবল আছে, ভলিবল কিন্তু নেই এখানে। তা আমি ইমিডিয়েটলি আমি চিঠি লিখবো প্রত্যেকটা ক্লাবগুলোকে যে আপনারা এখানে ভলিবলটা কেন আমরা এন্ট্রি করতে পারি না। সুতরাং এগুলোকে যদি নিয়ে আসা যায়, তারপরে স্কুল ভলিবলটাকে, আমি স্কুল ভলিবল খুব বেশি জোর দিচ্ছি, এবং স্কুল ভলিবল থেকে আমরা ওই পর্যায়ে দিয়ে কোচ নিয়ে আসতে পারি, জুনিয়র কোচ, তারপরে সিনিয়র কোচদের ট্রেনিং দেওয়া হবে অনলি ফর ন্যাশনাল টিমের জন্য বা অন্য 19 এর জন্য। বাট স্কুল কোচ কিন্তু সেম কোচ না, আমি আজকে আলাপ করছিলাম। সুতরাং আমাদেরকে সামগ্রিকভাবে একটা প্ল্যান করতে হবে আগামী 1 বছরের জন্য। আমি যেহেতু ক্রিয়াতে খুব নতুন, আমি ঠিকভাবে প্ল্যানটা করতে পারলেই আসলে সাকসেস পাওয়া সম্ভব। শুনবো আপনার কাছ থেকে আরো। টেলিফোন একজন দর্শক অপেক্ষায় আছেন। হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার দুজনকে প্রশ্ন করতে চাই যে আমাদের এই বাংলাদেশে 64টি জেলা, 64টি জেলার মধ্যে একটা করে যদি ভলিবল টিম করা হয় তাহলে 64টি টিম হয়। ওখান থেকে যদি একজন করে সেরা খেলোয়াড় বেছে নেওয়া হয় তাহলে 64 জন প্লেয়ার হয়। এই 64 জন প্লেয়ার থেকে বেছে একটা টিম করার কি যায় না? জি ধন্যবাদ আপনাকে। জি, উনি যেটা বলছিলেন নোমান মোহাম্মদ উত্তরটি দিতে পারেন যে 64টি জেলা আছে, এটা তো খুবই সুন্দর কথা বলেছেন। 64টা প্লেয়ার কি খুঁজে এনে একটা টিম করা যায় না সেখান থেকে বাছাই করে? খুবই বেসিক কথা। এখন আতিক ভাই অনেকগুলো কথা বললেন যে উন্নয়নে কি কি করতে হবে। এখন যেটা আমি আগের প্রশ্নের উত্তরে আপনার বলছিলাম, যেহেতু আমরা একদম পিছিয়ে আছি, একদম তলানিতে আছি, আমাদের কিন্তু এখন মানে আউট অফ দ্য বক্স কোনো চিন্তা করলে হবে না, বক্সের ভেতরের চিন্তাগুলো করলেই আমাদের চলবে। যে আমাদের নিয়মতান্ত্রিক নর্মাল একটা খেলা কিভাবে উন্নয়ন করা যায়, নর্মাল একটা খেলা খেলতে হলে কি কি জিনিস লাগে, কিভাবে কি করে, যেমন নির্মাল স্কুল ক্রিকেটের কথা আমরা সব সময় বলি। এখন কিন্তু নির্মাল স্কুল ক্রিকেট হয় না, কিন্তু এখন কিন্তু স্কুল ক্রিকেট হয়, কিন্তু সেই স্কুল ক্রিকেট কিন্তু আমরা মিডিয়াতেও কভারেজ দিই না সেভাবে। কেন? কারণ ক্রিকেট একটা সিস্টেমের মধ্যে চলে এসেছে। তো এরকম কিন্তু দর্শক যে প্রশ্নটা করলেন খুবই, এটা কিন্তু একদম বেসিক কথা যে 64 জেলায় 64 জন ভলিবল প্লেয়ার কি নেই সেরা? 64 জনকে নিয়ে কি একটা টিম করা যায় না? করা যায়। এখন এই কথা কিন্তু সব খেলার জন্য প্রযোজ্য। 64 জেলায় কি 64 জন বাস্কেটবল প্লেয়ার পাওয়া যাবে না? 64 জেলায় 64 জন সাঁতারু পাওয়া যাবে না? 64 জেলায় 64 জন আপনার শুটার পাওয়া যাবে না? সবগুলো খেলার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আছে, আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার হচ্ছে গিয়ে আমার বেস্ট ভলিবল প্লেয়ার আছেন একজন, মনে করেন যে মিস্টার এক্স, মনে করেন কুড়িগ্রাম জেলার আছে মিস্টার ওয়াই। এনারা ঢাকায় কিভাবে আসবেন, কোন ওয়েটাতে আসবেন, প্রসেসটা কি, সেগুলোই কিন্তু হচ্ছে গিয়ে ফেডারেশনগুলোর কাজ। ক্রিকেট বোর্ড সেই কাজগুলো করেছেন বলেই এখন এগুলো আমরা আর আলোচনার মধ্যে আনি না, কারণ এগুলো আনসিন, এগুলো অটোমেটিক সিস্টেমে হয়ে যাচ্ছে। কিন্তু ভলিবল বা এই যেহেতু খেলা, যেই খেলাগুলো আসলে পিছিয়ে আসে, সেই সব খেলাগুলোর জন্য এগুলোকেই দৃশ্যপটে নিয়ে আসতে হবে। একদম বেসিক যে জিনিসগুলো শুরু করতে হবে, বেসিক জিনিসগুলো কিন্তু আমরা যে কথাটা বললেন, আমি যখন ভোলাতে যখন খেললাম
আমি খেলা দেখতে গিয়েছিলাম, তোফায়েল সাহেব ছিলেন। তা আমি খুব ইন্টারেস্টেড নিয়ে একটা প্রথম দিন খেলা দেখলাম আর শেষের দিন খেলা দেখলাম। বেশ কিছু কিছু ছেলে পেলে তারা যেই ধরনের তাদের চিন্তা ভাবনা, তাদের এদেরকে যদি নিয়ে এসে আমাদের কিন্তু নার্সিং করে ট্রেনিং করা যায়, ডেফিনেটলি তারা ভালো করে। তাদের হাইট, আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলাম ভলিবল নিয়ে, তো উনি বললো তুই মুশফিক সাইজ নিয়ে তুমি কেমনে ভলিবল খেলবা। তো ঠাট্টা করে একজন বলছিল যে না, প্রেসিডেন্ট তো লম্বা আছে, কাজে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো আমাদের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছে যে এই সাইজ, তার মানে উনি কি বলতে চাচ্ছে যে ভলিবল খেলতে গেলে কিন্তু আমার হাইট লাগবে, কারণ ভলিবল খেলাটাই হচ্ছে, আমি বলেছি প্রথমে যে উড়ন্ত বলে দুরন্ত খেলা, তাই কিন্তু সবসময় বাতাসের মধ্যেই উঠতে হবে। লম্বা যদি হয়, কারণ আমাদের প্রতিপক্ষ যারা আছে আপনি দেখবেন কালকে আফগানিস্তান, কিরগিজস্তান, নেপাল সব কিন্তু 6+ এরকম, তার সাথে কিন্তু ওরকম লাগবে। সুতরাং আমরা কিন্তু অলরেডি শুরু করেছি ডাটা বেজের মাধ্যমে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন কোন ছেলে পেলে খেলে এবং কি অবস্থা থেকে কালেক্ট করার জন্য খেলা শুরু করেছি আমরা। এবং আমার সাথে ইরানের কোচের সাথে, কারণ ইরানের কোচ এখন এই মুহূর্তে বলছে আমার চিন্তা ভাবনা হচ্ছে 22 থেকে 27 তারিখ পর্যন্ত তুমি আমার তার সাথে কোনো কথা বলবা না। হি ইজ ভেরি প্রফেশনাল। সে পুরো ইনডোর স্টেডিয়াম সে আটকে দেয়। এক্ষেত্রে আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন থেকে আপনারা কি সহায়তা চাইতে পারেন? আজই আসছেন আন্তর্জাতিক সভাপতি মিস্টার ইসা হামজা আছে, এবং ওর সাথে আমি বসবো, কারণ ওকে তো দেখতে হবে যে দেখো তুমি আমাদের ভলিবল, কিন্তু বাংলাদেশে যে ভলিবল কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হতে পারে তার সে ধারণাই তার নেই, বাংলাদেশ সম্বন্ধে তার ধারণা নেই। কারণ তাকে যখন নিয়ে আসবো, সে একটা হোটেলে থাকবে, তাকে নিয়ে আসবো, তাকে দেখাবো, তখন কিন্তু তারা, আমি তাদের কি কি চেতে পারি, তাদেরকে চেতে পারি আমার কোচের জন্য ট্রেনিং দাও তুমি আমাদেরকে, আন্তর্জাতিক ভলিবল করতে গেলে আমি একটা এমইও সাইন করতে চাই FIVB অথবা FVCর সাথে আমাদের দুর্বলতাগুলো নিয়ে। আমি একটা তাদের সাথে কিছু সাজেশন চাবো যে তোমরা কিভাবে এত ভালো করলা, এবং FIV তে ভালো খেলতে গেলে আমরা সবাই জানি ভালো খেলতে গেলে কি লাগবে, আমরা সবাই জানি, কিন্তু মডার্ন ভলিবলে আমরা আরো কি 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 করতে পারি এটাও কিন্তু আমাদের অজানা রয়েছে। তাদের কাছ থেকে নিশ্চয়ই কিছু সাহায্য আমরা চাইবো। সাহায্যের থেকে সবচেয়ে বড় কথা, সাহায্য আমাদের কিন্তু দরকার নেই, আমাদের সাহায্য দরকার টেকনিক্যালি, আমাদের সাহায্য দরকার কিভাবে ভলিবলটাকে আরো ভালো করা যায়। তারা পয়সা দিলে কত দিবে, হয়তো $10,000 $20,000 দিবে, $10,000 দিয়ে আমি সেটা সাহায্য না, আমি টেকনিক্যালি আমাদেরকে নো হাউ দেওয়ার জন্য। এটা হচ্ছে বড়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু একজন দর্শক অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছেন, জেনে নিয়ে কি জানতে চাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাই মানে এর আগে জাতীয় টিমে খেলতো আর কি, আসলাম। আচ্ছা, তো ওনার ভাই আমি, তো আমার যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে, যেহেতু এটা আমি দেখছি, আমি লোকালে যখন খেলা হয় তখন দেখছি যে এটা অনেক একটা প্রেস্টিজিয়াস একটা খেলা, মানে অনেক, আমার কাছে যেটা মনে হয়েছে মানে অনেক সম্মান দেয় মানুষ আর কি খেলাটাকে, বা মানে এটা দুঃখিত সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। উনি ওনার ভাইয়ের কথা বলতে চাচ্ছিলেন যিনি ভলিবলের ন্যাশনাল টিমে খেলতো, কোনো একটা গল্প উনি বলতে চাচ্ছিলেন, তো পরবর্তীতে কোনো একদিন হয়তো জেনে নিব আমরা সেটি। নোমান মোহাম্মদ, আপনার কাছ থেকে একটু শেষ মুহূর্তে সংক্ষিপ্ত করে জেনে নিচ্ছি যে বাংলাদেশের ভলিবলকে আপনি কোন জায়গায় দেখতে চান এবং সেটা কত সময়ের মধ্যে সম্ভব? আমি আসলে বাংলাদেশ ভলিবলের একটা পরিকল্পনা দেখতে চাই। আমি বাংলাদেশের ফুটবলে, যেমন ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট বলেন আমরা 2022 সালে ওয়ার্ল্ড কাপ খেলবো, আমি ভলিবল ফেডারেশন প্রেসিডেন্টকে বলবো না এমন কিছু বলতে, একটা পরিকল্পনা দেখতে চাই। উনি যেটা বারবার বললেন যে 1 বছর মানে একটা পরিকল্পনা দিবেন এই টুর্নামেন্টের পরে, আমরা সেটা দেখতে চাই। এখন সুবিধাটা হচ্ছে কি যে ওই যে একদম আমরা শেষ মাথায় আছি, এখন কিন্তু আমরা একটু কিছু করলেই কিন্তু আমাদের অনেক ভালো করার সুযোগ আছে। এখন এই জাতীয় যেসব খেলাগুলো তুলনামূলক কম জনপ্রিয়, এগুলোর কিন্তু অনেক সুবিধা আছে। সে ক্রিকেটে মনে করেন যে মানে সবাই তো ক্রিকেটার হবে না, এবং ক্রিকেটের যে ব্যাপারটা হচ্ছে কি আমাদের কিন্তু পুরো দেশ 16 কোটি মানুষ কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিম নেই। ক্রিকেটে কিন্তু দেখবেন যে লোকাল ক্রিকেটে কিন্তু ওইরকম কিন্তু উত্তেজনাটা থাকে না, কিন্তু ভলিবল বা এরকম এই জাতীয় যে খেলাগুলো আছে সেই খেলাগুলোতে কিন্তু আপনি ক্রিয়ার একটা মূল জায়গা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, আমার সাথে তোমার, আমার বন্ধুর সাথে বন্ধুর যে একটা প্রতিদ্বন্দ্বিতার আমেজ, একটা মারামারি, আঞ্চলিকতা, নড়াইলের সঙ্গে ভোলার সঙ্গে বরিশালের, এই জিনিসগুলো কিন্তু এই জাতীয় খেলাগুলোতে নিয়ে আসা খুবই সম্ভব। ক্রিকেটের জন্য যেটা খুব কঠিন, এটা হচ্ছে কি একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হচ্ছে
আমাদের কালকে থেকে টুর্নামেন্টটা শুরু হচ্ছে, আমি খুব করে যাবো টুর্নামেন্টটা যেন সফল হয়। আমাদের আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের একজন কর্মকর্তা আছেন, আতিক ভাই বারবার বলছেন যে আমরা টেকনিক্যাল সহায়তাটা চাই। বিষয় হচ্ছে কি, ক্রিকেট যখন আমাদের একদম শুরু পর্যায়ে ছিল 70s তখন কিন্তু আমাদের প্রাক্তন প্লেয়াররা মানে আমাদেরকে বলেন যে তখন আমরা দেখতাম যে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজ আর শুনতে পারছি না। পরবর্তীতে কোনো একদিন নিশ্চয়ই আবার আমরা ভলিবল নিয়ে একটি অনুষ্ঠান করব, তখন অনেক কিছু জানবো। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই মধুরাতে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। শেষ করছি খেলা নিয়ে খেলার আজকের আলোচনা। প্রতিদিন দেখা হবে এই সময়ে, ফিরছি রাত 2টা ডিবিসি সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন 24 ঘন্টা।